নমস্কার, আর একটা পরিচয় আমি আমার করে দিচ্ছি তোমাদের কাছে। সেটা হচ্ছে আমার নাম রাজীব শীল, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, আজকে আমরা পড়ব হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। আজকে আমরা করছি কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স এই জায়গাটা বলতে গেলে ইনিশিয়ালি আমাদের এখানে আসে টাইম ফ্যাক্টর। ফার্স্ট অ্যাট অল, টাইম ফ্যাক্টর। একটা কেমিক্যাল রিয়াকশান কত টাইম ধরে, কত সময় ধরে প্রসিড করবে, সেটা ডিপেন্ড করছে সব সময় তার এই কেমিক্যাল, সেটা ক্যালকুলেট করব আমি সব সময় কেমিক্যাল কাইনেটিক্সের সাহায্যে। এটা আমি সবসময় ক্যালকুলেট করব কেমিক্যাল কাইনেটিক্সের সাহায্যে। আর সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো? আচ্ছা, আর একটা কথা আমি একটু বলি মাঝখানে। ইউজুয়ালি যতক্ষণ ক্লাস করবে, যতক্ষণ ক্লাস হবে, ততক্ষণ কিন্তু যদি কোনো জায়গায় কোয়ারিজ থাকে সো আমায় কিন্তু থামিয়ে জিজ্ঞাসা করবে। কারণ এখন অনলাইন কন্ডিশনে কে কোথায় আছে, কিভাবে আছে আমি তো দেখতে পাচ্ছি না। সামনাসামনি হলে সঠিক, যে মানে দেখে সাথে সাথে প্রশ্ন করা যায়, কিন্তু যেহেতু অনলাইন আমি দেখতে পাচ্ছি না, সেহেতু তোমরা এটাতে আমাকে কিন্তু মাইক অন করে যখনই বুঝতে অসুবিধা হবে আমি জিজ্ঞাসা করবে, ঠিক আছে? জিজ্ঞাসা করবে, বুঝেছো? আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স তো আমরা যদি কেমিক্যাল রিয়াকশানকে উইথ রেসপেক্ট টু টাইম আমরা ভাগাভাগি করি, একটা হচ্ছে ভেরি ফার্স্ট কেমিক্যাল রিয়াকশনস, একটা হচ্ছে ভেরি ফার্স্ট কেমিক্যাল রিয়াকশন। আর নাম্বার 2 নিয়ে নাও, একটা হচ্ছে ভেরি স্লো কেমিক্যাল রিয়াকশন। আর একটা হচ্ছে নাম্বার 3 দিয়ে, সেটা reactions with moderate speed. রিয়াকশনস উইথ মডারেট স্পিড, তিনটে টাইপের আমার কেমিক্যাল রিয়াকশনস রয়েছে। একটা হচ্ছে ভেরি ফাস্ট কেমিক্যাল রিয়াকশন। অ্যাজ ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে সিলভার নাইট্রেট, তার সাথে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড দিই তাহলে আমার দেখতে পাবো সিলভার ক্লোরাইডের একটা কার্ডি হোয়াইট প্রেসিপিটেট আসছে। সিলভার ক্লোরাইডের একটা কার্ডি হোয়াইট প্রেসিপিটেট আসছে। এইটা আমরা জানি, এটা বড়, আর কত বড় করব? আচ্ছা, এই বড় একটাই আর কি।
আচ্ছা, আর আমি যেগুলো এগুলো লেখাচ্ছি বোর্ডের মধ্যে, স্মার্ট বোর্ডে, সেগুলো তোমরা একটু খাতায় বা কাগজে লিখে নিতে পারো। আচ্ছা, যেটা বলছি, সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইডের এখানে কার্ডি হোয়াইট প্রেসিপিটেট পড়ছে। এই সিলভার ক্লোরাইডটা, এটা কিন্তু আমরা জানি যে স্পেয়ারিংলি সলিউবল but completely soluble in dilute ammonia solution. তো এই যে রিয়াকশনটা আছে, যে সিলভার ক্লোরাইড প্রেসিপিটেট পড়ছে এবং তার সঙ্গে সোডিয়াম নাইট্রেট তৈরি হচ্ছে, এই রিয়াকশনটা প্রসিড করতে আমার টাইম লাগছে কত? রিয়াকশনটা প্রসিড করতে আমার টাইম লাগছে 10⁻⁻15 সেকেন্ডস। এটা প্রসিড করতে আমার টাইম লাগছে 10⁻⁻15 সেকেন্ডস। মানে বুঝতেই পারছো এই রিয়াকশনটা খুব কম সময়ে হচ্ছে, এবং এই রিয়াকশনটার কাইনেটিক স্টাডি কিন্তু আমরা সেই অর্থে কিন্তু করতে পারছি না। এটা একটা পার্ট গেল। আর একটা যেটা রয়েছে সেটা ভেরি স্লো কেমিক্যাল রিয়াকশন, এবং এই ভেরি স্লো কেমিক্যাল রিয়াকশনের মধ্যে পড়বে রাস্টিং অফ আয়রন। এটা ভেরি স্লো কেমিক্যাল রিয়াকশন, রাস্টিং অফ আয়রন। এই রিয়াকশনটা ভেরি স্লো কেমিক্যাল রিয়াকশন, রাস্টিং অফ আয়রন, এটা এতটাই স্লো, এই কেমিক্যাল রিয়াকশনটা এতটাই স্লো যে এই রিয়াকশনটা খুব ধীর গতিতে সম্পন্ন হয়। এরও কিন্তু আমরা আবার কাইনেটিক স্টাডি করতে পারবো না। তাহলে এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে আমরা কোন টাইপের রিয়াকশনের কাইনেটিক স্টাডি করব? তো আমরা এখানে কেমিক্যাল রিয়াকশন উইথ মডারেট স্পিড, এই টাইপের রিয়াকশনের আমরা কিন্তু কাইনেটিক স্টাডি করব। তো এই কেমিক্যাল রিয়াকশনস উইথ মডারেট স্পিড, এই টাইপের রিয়াকশনের এক্সাম্পল কি হবে? এই টাইপের রিয়াকশনের এক্সাম্পল হবে কি? সেটা হবে তোমার হাইড্রোলিসিস অফ সুক্রোজ। Hydrolysis of sucrose in dilute HCl medium, সুক্রোজটা ডিসোসিয়েট করে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হচ্ছে। এটা ডিসোসিয়েট করে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হচ্ছে। এই টাইপের রিয়াকশন হচ্ছে রিয়াকশনস উইথ মডারেট স্পিড। আছে আর একটা কথা বলছি, এগুলো তোমরা খাতায় নোট করছো তো? প্লিজ একটু নোট করলে বলে দাও। আচ্ছা, সবাই করছে? আচ্ছা, এবার আমি তাহলে এই অংশটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, আর একটা দেখাচ্ছি, এটাও আর একটা রিয়াকশন যাদের মডারেট স্পিডের রিয়াকশন, যেটা হচ্ছে হাইড্রোলিসিস অফ
ইথাইল অ্যাসিটেট, আশা করি এটাকে ইথাইল অ্যাসিটেট বলে, তোমরা জানোই। ডাইলুট HCl দিলে এটা আমার হাইড্রোলিসিস হয়ে ইথানল এবং তার সঙ্গে আমার তৈরি করছে অ্যাসিটিক অ্যাসিড। তো এই রিয়াকশনটার ক্ষেত্রে এটাও হচ্ছে রিয়াকশনস উইথ মডারেট স্পিড, মানে আমরা মূলত এই দুটো টাইপের রিয়াকশনের কিন্তু আমরা কাইনেটিক স্টাডি করতে পারবো। মানে এই দুটো রিয়াকশন, এই টাইপের রিয়াকশনগুলো কমপ্লিট হতে আমার কতটা সময় লাগে আমরা কিন্তু ক্যালকুলেট করে দিতে পারবো। তাহলে এত পর্যন্ত কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যালো, শুনতে পাচ্ছ? এগুলোতে বিভিন্ন টাইপের সময় লাগবে, এবং কতটা টাইম লাগছে সেই টাইমটা ডিপেন্ড করছে এই রিয়াকশানগুলোর অর্ডারের উপর। এটা ফার্স্ট অর্ডার রিয়াকশান না সেকেন্ড অর্ডার রিয়াকশান কি জিরো অর্ডার রিয়াকশান, এগুলোর এই অর্ডারের উপর ডিপেন্ড করছে। এবং প্রত্যেকটা রিয়াকশানের কিন্তু ডিফারেন্ট টাইপের রেট ইকুয়েশন আছে, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন আছে। সেই ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনগুলোর উপর বেস করে আমরা কিন্তু এগুলো বলতে পারবো, কতটা সময় লাগবে কি না লাগবে এগুলো বলতে পারবো। সেগুলো আমরা পরে দেখবো আর কি। মোট কথা, আগে উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে আমরা কেমিক্যাল রিয়াকশানগুলোকে ক্লাসিফাই করা শিখলাম। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবারে আর একটা পয়েন্টে আমি আসছি, সেটা হচ্ছে অবশ্য এটা নিয়ে তোমরা ক্লাস 11-এও কিছুটা পড়েছো। সেটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন জিনিসটা কি বলছে, এটা আজ আরেকটা কথা বলে দিই, কে বা কোন বিজ্ঞানী এই ল অফ মাস অ্যাকশন অর্থাৎ ভরক্রিয়া সূত্র আমরা যদি বাংলায় বলি, এটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। এটা করেছিলেন নরওয়ের দুজন সায়েন্টিস্ট, একজনের নাম গুল্ডবার্গ, আরেকজনের নাম ওয়াগে, ইন 1864। তাই তো নাকি? ক্লাস 11-এর ইকুইলিব্রিয়া চ্যাপ্টারে ছিল এটা। এবার তোমাদের মধ্যে একজন কেউ বলো যে এই ভরক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশনটা কি, এর স্টেটমেন্টটা কি একটু বলো। এর স্টেটমেন্টটা কি একবার বলো। চেষ্টা করো বলার, 11 ক্লাসে তো এগুলো পড়ে এসেছো। প্লিজ কেউ বলার চেষ্টা করো, মাইকটা অন করে, স্টুডেন্টদের বলছি, বলার চেষ্টা করো কেউ। হ্যালো, আচ্ছা, কেউ কি পারবে না সেটা একটু বলো। পারবে না সেটা একটু বলো। হ্যালো, হ্যালো,
হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, যাকে আমি বলেই দিই ভরক্রিয়া সূত্র বা ল অফ মাস অ্যাকশন বলছে আর রেট অফ রিয়াকশন, আর রেট অফ রিয়াকশন is directly proportional to the active mass of the reactants. ধরো একটা রিয়াকশন, সাপোজ let us consider a general chemical reaction A, B, C plus D, এটা একটা জেনারেল রিয়াকশন। RF রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন মানে কি? KF into activity of A into activity of B, RB rate of backward reaction KB concentration C into concentration D। এবার যখন ইকুইলিব্রিয়া এস্টাবলিশড হয়, অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন ইকুইলিব্রিয়া এস্টাবলিশড হয় তখন কি হয়? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন equal to rate of backward reaction, that means Kf into concentration A into concentration B, তাহলে Kb into concentration C into concentration D, তাহলে Kf by Kb মানে concentration C by concentration D into concentration A into concentration B, or K equilibrium equal to concentration C concentration D into concentration A into concentration B. This is the expression of equilibrium constant. এটা আমরা কিন্তু শিখে এসেছি ক্লাস 11 থেকে ল অফ মাস অ্যাকশন, কি তাই তো নাকি? কারো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না কেন? হ্যালো, হ্যাঁ, শুধু হ্যাঁ না ছাড়া আমি তো আর মানে ক্লাস করছো তো নাকি না? ক্লাস করা হচ্ছে না। আর সবাইকে বলছি একটু মাইকটা অন করে রাখো, ভিডিওগুলো অন করো, মাইকগুলো ভিডিওগুলো সব অন করো, সবাইকেই বলছি ভিডিও অন করো, সব ভিডিও অন করো, মাইক অফ ভিডিও দুটোই অন থাকবে। হ্যাঁ, কি বলছো বলো বলো। হ্যাঁ, মাইকটা অফ রাখো, ভিডিওটা অন করো, মাইকগুলো অফ করো, ভিডিও অন রাখো, ভিডিও অন রাখো, ভিডিও অন করো, সবাইকে বলছি আমি একটা কথা। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা বলছি, তাহলে এই জায়গাটা কি বোঝা গেছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যে ক্যালকুলেট করলাম, এই জায়গাটা বোঝা গেছে? এখানটা এটা বোঝা গেছে? এই জায়গাটা ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, তাহলে আর একটা জিনিস দেখাচ্ছি। সাপোজ ধরো আর একটা রিয়াকশন, আর একটা টাইপের রিয়াকশন, এটা দেখাচ্ছি। আর একটা টাইপের রিয়াকশন দেখাচ্ছি। ধরো লেট আস কনসিডার এ জেনারেল
chemical reaction alpha A beta B মানে gamma C plus delta D, where alpha, beta, gamma and delta are stoichiometric coefficients এরা, তাহলে আমার RF rate of forward reaction Kf into concentration A to the power alpha into concentration B to the power beta, RB rate of backward reaction Kb concentration C to the power gamma concentration D to the power delta, মানে রেট অফ দ্য রিয়াকশন এখানে যেটা হচ্ছে এই টাইপের রিয়াকশনের ক্ষেত্রে আমরা কিন্তু স্টয়চিওমেট্রিগুলোকে কিন্তু দেখো কনসেন্ট্রেশনের পাওয়ারে বসিয়ে দিচ্ছি স্টয়চিওমেট্রিগুলোকে। when equilibrium condition is reached at equilibrium condition RF equals to RB, that means Kf concentration A to the power alpha concentration B to the power beta, Kb concentration C to the power gamma and concentration D to the power delta, তাহলে Kf by Kb concentration C to the power gamma concentration D to the power delta concentration A to the power alpha concentration B to the power beta, or K equilibrium মানে concentration C to the power gamma concentration D to the power delta concentration A to the power alpha concentration B to the power beta. This is another expression of equilibrium constant. এটা গেল ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আরো একটা এক্সপ্রেশন। দিস ইজ অ্যানাদার এক্সপ্রেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের আর একটা এক্সপ্রেশন। এবারে আরেকটা পয়েন্টে আমি আসছি, যদি আমরা অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা ভেরিয়েশন ইন দ্য কনসেন্ট্রেশনকে প্লট করি অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি রাখলাম ভেরিয়েশন ইন দি কনসেন্ট্রেশন আমরা রাখছি, আর অ্যালং এক্স অ্যাক্সিস আমি রাখছি টাইম ইন্টারভ্যাল। তাহলে কি হবে, তাহলে আমি এই রকম একটা গ্রাফ পাবো, ফার্দার আমি এরকম আরেকটা গ্রাফ পাবো। একটা গ্রাফ দেখছি ডিক্রিজিং, আর একটা গ্রাফ দেখছি ইনক্রিজিং। তো ইউজুয়ালি এখানে ডিক্রিজিং গ্রাফ, যদি ধরো সাপোজ একটা কেমিক্যাল রিয়াকশন হয় আমার A প্লাস বি সি প্লাস ডি যদি হয়, তাহলে আমার এই রিয়াকশনটার ক্ষেত্রে ইনক্রিজিং পোর্শন কোনটা হবে, ডিক্রিজিং পোর্শন কোনটা হবে। ইউজুয়ালি আমরা খুব বাচ্চাবেলা থেকে জানি
যে একটা কেমিক্যাল রিয়াকশানে যত টাইম প্রসিড করবে তত কি হবে, তত রিয়াক্টেন্টের পরিমাণ, অ্যামাউন্ট অফ দ্য রিয়াক্টেন্ট ইজ গ্র্যাজুয়ালি ডিক্রিজড অ্যান্ড ইট অলসো ফল্ট। অ্যামাউন্ট অফ দ্য রিয়াক্টেন্ট এটা কিন্তু আস্তে আস্তে কমবে, অ্যান্ড ফলোড বাই দ্যান ইনক্রিমেন্ট ইন দি অ্যামাউন্ট অফ দ্য প্রোডাক্ট। টাইম প্রসিড করার সাথে সাথে, রিয়াকশনটা চলার সাথে সাথে কি হবে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন কমবে কিন্তু প্রোডাক্ট কনসেন্ট্রেশন বাড়বে। অর্থাৎ যে গ্রাফটা ডিক্রিজ করছে সেটা হবে কি, সেখানটা আমি কি লিখব, ডিক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য reactants A and B, decrease in the concentration of the reactants A and B। আর এখানে এটা কি হবে, এটা হবে increase in the concentration of product C and D, increase in the concentration of the product C and D। এইবারে দেখো এই গ্রাফটাকে যদি আমরা ফলো করি, একটা পার্টিকুলার ইন্টারভেলের পর আমরা দেখছি এই যে রিজিয়নটা, মানে আমি এই রিজিয়নটা আমি শেপ করে দিচ্ছি, সাইজ অ্যান্ড শেড আমি করে দিচ্ছি। এই যে অংশটা আছে, এই অংশটায় দেখা যাচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট কনসেন্ট্রেশন আর রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশন কিন্তু সেই অর্থে ফ্লাকচুয়েট করছে না। প্রোডাক্ট কনসেন্ট্রেশন, রিয়াক্টেন্ট কনসেন্ট্রেশন সেই অর্থে ফ্লাকচুয়েট করছে না। অর্থাৎ এই অংশটাতে আমরা কি করছি, এই অংশটাই আমরা দেখছি, এই অংশে ইকুইলিব্রিয়াম ইজ অ্যাটেন্ড, এই অংশে ইকুইলিব্রিয়াম কিন্তু অ্যাটেন্ড করে গেল। আবার অ্যাট এ টাইম আরেকটা কথাও এখানে বলে রাখি, আরেকটা আমি এখানে গ্রাফ দেখাচ্ছি, আমি এখানে প্লট করছি রিঅ্যাকশন রেট। উইথ রেসপেক্ট টু টাইম, এরকম একটা প্লট, এরকম একটা প্লট। এখানেও দেখা যাচ্ছে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালের পর কি হচ্ছে, আমার রিঅ্যাকশন রেটের কিন্তু খুব একটা চেঞ্জ হচ্ছে না এই অংশটা। এবং এই অংশটাতে আমরা বললাম কি, এই অংশটাতে আমরা বললাম ইকুইলিব্রিয়াম ওয়াজ অ্যাটেন্ড। এই অংশটাতে কি হলো, এই অংশটাতে ইকুইলিব্রিয়া অ্যাটেন্ড করলো। আর এখানটায় কি হচ্ছে, দিস ইজ ফরওয়ার্ড reaction and this is backward reaction। একটা পোরশন হলো ফরওয়ার্ড রিঅ্যাকশন আর এটা হলো ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। এই হয়ে গেল টোটাল কনসেপ্টটা। এবার
আমরা এই যে এতক্ষণ ধরে 11 ক্লাসও আমরা পড়ে এসেছি যে রেট, রিঅ্যাকশন রেট, 11 ক্লাসে আমরা পড়েছি রিঅ্যাকশন রেট। রিঅ্যাকশন রেট, এই রিঅ্যাকশন রেটটাকে আমরা এখানে শিখব। দুটো পার্টে আমরা এই রিঅ্যাকশন রেটটাকে ভাগ করব। একটা হচ্ছে অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। একটা হচ্ছে অ্যাভারেজ রিঅ্যাকশন রেট, একটা হচ্ছে অ্যাভারেজ রিঅ্যাকশন রেট। ধরো সাপোজ আমি এই রিঅ্যাকশনটার কথা বলছি, সাপোজ লেট আস কনসিডার দিস কাইন্ড অফ রিঅ্যাকশন। alpha A plus beta B equals gamma C plus delta D, this type of reaction. যদি আমরা এই টাইপের রিঅ্যাকশন নিয়ে কাজ করি তখন সেক্ষেত্রে কি দাঁড়াবে? এই অ্যাভারেজ রিঅ্যাকশন রেট বলছে একটা ডেফিনিট টাইম ইন্টারভ্যালে, একটা ডেফিনিট টাইম ইন্টারভ্যালের মধ্যে কতটা পরিমাণে রিঅ্যাক্টেন্ট ডেস্ট্রয় করলো এবং অ্যাট দ্য সেম টাইম কতটা পরিমাণে প্রোডাক্ট ফরমেশন হলো, বাস। অর্থাৎ এখানে রেট আর রিঅ্যাকশন রেট ইকুয়ালস টু আমার দাঁড়াবে কি? ওটা ইকুয়ালস টু দাঁড়াবে -1/α del concentration A delta T minus 1/β del concentration B delta T 1/gamma del concentration T delta T 1/delta del concentration D delta T. This is the representation of average reaction rate. এবার আমার কাছে কোয়েশ্চেন, হ্যাঁ এটা হচ্ছে, আরে বাবা এতক্ষণ ধরে কি বললাম তাহলে? আটটা, ছোট আটটা হচ্ছে কি? এই তো রিঅ্যাকশন রেট, রিঅ্যাকশন রেট। আর এক্ষেত্রে আটটাকে আমরা বলছি কি, এই পার্টিকুলার ফর দ্যাট এক্সপ্রেশন এই আটটাকে আমরা বলবো মিন রিঅ্যাকশন রেট। মিন রিঅ্যাকশন রেট অর অ্যাভারেজ রিঅ্যাকশন রেট মানে একটা কোনো ডেফিনিট টাইম ইন্টারভ্যালের মধ্যে, একটা কোনো ডেফিনিট টাইম ইন্টারভ্যালের মধ্যে আমরা দেখছি রিঅ্যাকশনটার কতটা পরিমাণে, কতটা অ্যামাউন্টে রিএজেন্ট আমার রিমুভ করলো, ডেস্ট্রয় করলো, অ্যাট দ্য সেম টাইম কতটা অ্যামাউন্টে প্রোডাক্ট ফর্ম করলো। দিস ইজ দ্য রিঅ্যাকশন রেট একটা ডেফিনিট টাইম ইন্টারভ্যালের মধ্যে। এইবার আরেকটা পয়েন্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট। ইনস্ট্যান্টেনিয়াস রিঅ্যাকশন রেট, সেখানে R equals to -1/α limit delta t tends to 0 del A del T minus 1/β limit delta tends to 0
ডেল বি ডেল টি মানে 1/gamma লিমিট ডেল্টা টেন্ডস টু 0 ডেল সি ডেল টি মানে 1/delta লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল ডি ডেল টি, এটা আমার দাঁড়াচ্ছে। আর এই ইকুয়েশনটাকে আমি একটু যদি আমরা রেকটিফাই করি, -1/alpha ডি এ ডিটি মানে -1/beta ডিবি ডিটি মানে 1/gamma ডিসি ডিটি মানে 1/delta ডিডি ডিটি। দিস ইজ দ্য রিয়াকশন রেট, ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। অর্থাৎ এক্ষেত্রে এই ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট মানেটা কি? যখন অতি ক্ষুদ্র সময় অবকাশ, কারণ আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি এখানে একটা জিনিস উল্লেখ করে দিয়েছি যে ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা টি টেন্ডস টু 0, ডেল্টা টি টেন্ডস টু 0। কারণ এটা দেওয়া মানে কি, ডেল্টা টি অর্থাৎ সময়টা খুব শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়। অর্থাৎ এখানে আমরা বলতেই পারি হিয়ার টাইম ইজ নট ইকুয়াল টু 0। এবং এই যে এক্সপ্রেশনটা আমি পেলাম, দিস ইজ ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার বা ইনস্ট্যান্টেনিয়াস রিয়াকশন রেট। এই হয়ে গেল ব্যাপারটা, হলো। এবার তাহলে আমরা তাহলে আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন তোমাদের সামনে করি, সেটা হচ্ছে ভাই আমরা এখানে কেন আমি এখানে এই মাইনাস সাইন দুটো দিলাম, কেন আমি এখানে মাইনাস সাইনগুলোকে আমি দিলাম, হোয়াই? আমরা ইন কেস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট যখনই আমরা রেটটাকে লিখছি, কেন আমরা মাইনাস সাইনগুলোকে আমরা দিলাম সেটা আগে বল। এখানে বিক্রিয়া রেট মাইনাস আসবে, আর মাইনাস দেওয়ার কারণ হলো তাহলে সেটা পজিটিভ আসবে। হ্যাঁ, আরেকবার একটু বলবে? ক্যালকুলেশনের ফলে বিক্রিয়ার হারের মানটা ঋণাত্মক আসবে, আর মাইনাস দেওয়ার ফলে সেটা পজিটিভ আসবে। না, আমার কাছে কথা হচ্ছে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য নেগেটিভ সাইন। এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি? অবশ্যই সেটা তো রেটটাকে পজিটিভ করতে হবে, ও সেই জন্য মাইনাস দেওয়া হচ্ছে। বাট হোয়াট ইজ দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স, ভৌত তাৎপর্য কি? এর ভৌত তাৎপর্য কি? আমি এটা বলতে চাইছি, ভৌত তাৎপর্য কি? এর ভৌত তাৎপর্য কি? দেখো, আমি যখন এর আগে দুটো গ্রাফ এঁকেছিলাম, আমি খুব রাফলি এখানে দুটো গ্রাফ এঁকে দিই, এই ছিল, তাই তো নাকি? এরকম ছিল তো, এরকম ছিল তো, হ্যাঁ। তো এখানে আমি কি বললাম, হ্যাঁ এক মিনিট, আমি এখানে কি বললাম যে আমার রিঅ্যাক্ট্যান্ট কিন্তু এখানে কি হচ্ছে, আস্তে আস্তে রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন ফল করছে, রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশন পড়ে যাচ্ছে, কমছে। সেই কারণে আমি এখানে এই নেগেটিভ সাইনটা ইউটিলাইজ করেছি। রিঅ্যাক্ট্যান্ট কনসেন্ট্রেশনটা যেহেতু কমছে, সেই কারণে আমি এখানে নেগেটিভ সাইনকে ইউটিলাইজ করেছি। বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ, এবং ও অনেকটা ঠিক কথাই বললো যে রিঅ্যাক্ট্যান্ট, আরে এটা করলে এটা মাইনাস আসবে, যার জন্য আরটাকে প্লাস করার জন্য আমি মাইনাস করে দিয়েছি। ব্যাপারটা ম্যাথমেটিক্যালি ঠিক, কিন্তু আমি যদি ফিজিক্যাল সিগনিফিকেন্স বলি, এই বিষয়টার ভৌত তাৎপর্য বলি, সেখানে কিন্তু তাহলে কী হবে, নেগেটিভ সাইনটা এখানে চলে আসবে। সেখানে এখানে কি হচ্ছে, নেগেটিভ সাইনটা আমার এখানে চলে আসছে, নেগেটিভ সাইনটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 16তেই থাক না, নেগেটিভ সাইনটা এখানে চলে আসছে। কেন চলে আসছে না, আমার রিঅ্যাকশন রেটটাকে, আমার এখানে রিঅ্যাক্ট্যান্টের পরিমাণ আস্তে আস্তে এখানে কমছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। এবার এটা তাহলে মুছে দিলাম, নোট হয়ে গেছে তো। এইবারে আমার আরেকটা কথা হচ্ছে যে এই রিঅ্যাকশন রেট
এই রিঅ্যাকশন রেট এর ইউনিট কি হবে? আমরা তাহলে ইন জেনারেল আমরা কি শিখলাম? আমরা ইন জেনারেল কি শিখলাম? ইন জেনারেল শিখলাম রিঅ্যাকশন রেট মানে কি? এটা মানে হচ্ছে চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন divided by time interval. Change in the concentration reaction rate মানে আলটিমেট যেটা দাঁড়ালো চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম ইন্টারভ্যাল। এইটা মানে কি? তাহলে কনসেন্ট্রেশন চেঞ্জ এটাকে আমরা মোলারিটি দিয়ে ডিনোট করব, মোল লিটার ইনভার্স, আর এটাকে আমরা বলে থাকি মোলারিটি দিয়ে ডিনোট করব, আর টাইমটাকে আমরা সেকেন্ড দিয়ে ডিনোট করব। তাহলে আমার এখানে রিঅ্যাকশন রেটের ইউনিট কি হবে? ইউনিট অফ reaction rate মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, অর্থাৎ রিঅ্যাকশন রেটের ইউনিট মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বি দ্য ইউনিট অফ দ্য রিঅ্যাকশন রেট। এটা গেল বিক্রিয়া হারের একক। হয়েছে? বোঝা গেল জায়গাটা? আচ্ছা, এইবারে রিঅ্যাকশন রেটের ইউনিটটা বললাম। এবার আমি আসছি কতগুলো ফ্যাক্টরস যেগুলোর দ্বারা রিঅ্যাকশন একটা কেমিক্যাল রিঅ্যাকশনের রেটকে কন্ট্রোল করা হয়। সেই ফ্যাক্টরসগুলো কি কি? নাম্বার 1, একটা হচ্ছে টেম্পারেচার। the first one is টেম্পারেচার দিয়ে কি হবে? টেম্পারেচার যদি আমার ইনক্রিমেন্ট হয় with the increment of temperature 10 degrees Celsius, the reaction rate is increased by 2 times। অর্থাৎ যদি আমরা 10 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচারের ইনক্রিমেন্ট হয় তাহলে রিঅ্যাকশন রেটটা দুগুণ বেড়ে যাবে, এবং একেই আমরা বলবো and this phenomenon is known as the temperature coefficient of reaction, অর্থাৎ এটাকে আমরা বলি বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। এটাকে আমরা বলি বিক্রিয়ার উষ্ণতা
গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রিঅ্যাকশন, এটাকে আমরা বলছি বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক। 1 নম্বর পয়েন্ট হলো টেম্পারেচার। নাম্বার টু হচ্ছে presence of catalyst, কি হবে এখানে? টেম্পারেচার, সরি একটা ব্যাপার বললাম, প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। দেখো আমরা সেই ক্লাস 8 থেকে একটা বিক্রিয়ার সঙ্গে খুব পরিচিত, যে পটাশিয়াম ক্লোরেটকে যদি আমি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দিয়ে ট্রিট করি, তাহলে পটাশিয়াম ক্লোরাইড অ্যান্ড অক্সিজেন গ্যাস তৈরি হয়। আর এক্ষেত্রে টেম্পারেচার 200 থেকে 240 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি আমি সেম রিঅ্যাকশন পারফর্ম করি in the absence of potassium chloride, তখন আমার টেম্পারেচারটা 720 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা যখন এখানে ক্যাটালিস্ট ইউজ করছি, আমার টেম্পারেচারটা 1/3 পোর্শন হয়ে যাচ্ছে। এবং এই টেম্পারেচার, এই ক্যাটালিস্ট ইউজ করার দরুন রিঅ্যাকশনটার যেমন কম টেম্পারেচারে হচ্ছে, তেমনি এই রিঅ্যাকশনটা অনেক দ্রুততার সাথে অনেক তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে। প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। নাম্বার 3, nature of the reactants, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের প্রকৃতি, ওদের কিরকম, ওদের ক্যারেক্টার। যেমন আমরা এই বিক্রিয়াটাও দেখো, তোমাদের মনে থাকবে নিশ্চয়ই, ক্লাস 8-এ করেছো, কালারলেস নাইট্রিক অক্সাইড গ্যাস যখনই অক্সিজেনের কন্ট্যাক্টে আসছে অ্যাট নর্মাল কন্ডিশন, তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যেটা হচ্ছে ব্রাউন কালার, বাদামি রং। নর্মাল কন্ডিশনে। কিন্তু একইভাবে তুমি যদি কার্বন মনোক্সাইড গ্যাস, ওকে তুমি যদি অক্সিজেন দিয়ে ট্রিট করো, তোমায় কিন্তু নর্মাল কন্ডিশনে হবে না, হিট করতে হবে। হিট করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস ফর্ম করবে। সো
অর্থাৎ যেই আমার রিয়েজেন্ট পাল্টে যাচ্ছে, রিঅ্যাক্টেন্ট পাল্টে যাচ্ছে, আমার রিঅ্যাক্টিং কন্ডিশনসগুলো কিন্তু তার সাথে সাথে ফ্লাকচুয়েট করছে। একটা নর্মাল কন্ডিশনে হচ্ছিল, আরেকটা হলো হাই টেম্পারেচার কন্ডিশনে। আরেকটা হচ্ছে নাম্বার 4, সারফেস এরিয়া of the reactants. Surface area of the reactants. ধরো আমরা সকলেই উর্চ রিঅ্যাকশন এর সঙ্গে পরিচিত সকলে, তাই তো? আমরা সকলে কিন্তু উর্জ রিঅ্যাকশনের সঙ্গে পরিচিত। উর্জ রিঅ্যাকশনটা কি? মিথাইল ক্লোরাইড তার সঙ্গে মেটালিক সোডিয়াম, মিথাইল ক্লোরাইড, যদি এটা দিই ডাই ইথার মাধ্যম তৈরি হলো ইথেন। সম্পৃক্ত হাইড্রোকার্বন और স্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি হলো। তো এই বিক্রিয়াটাতে একটা বড় সোডিয়ামের টুকরো যদি ব্যবহার করি, একটা বড় সোডিয়ামের টুকরো ব্যবহার করলে বিক্রিয়াটা যতটা দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে, তার পরিবর্তে যদি আমরা একটা সোডিয়ামের টুকরোটাকে গুঁড়ো 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 করে ব্যবহার করি, দেখব বিক্রিয়াটা অনেক দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে। এর কারণ যত সোডিয়ামটাকে গ্রাইন্ড করব, যত সোডিয়ামটাকে গুঁড়ো করব, ওর সারফেস এরিয়ার ওর একটা ইনক্রিমেন্ট হবে, এবং এই ইনক্রিমেন্টের দরুন ওই রিঅ্যাকশনটা আরো দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে, আরো দ্রুত গতিতে সম্পন্ন হবে। উর্জ রিঅ্যাকশন হয়ে গেল। অর্থাৎ এই গেল আমার ফ্যাক্টর, একটা রিঅ্যাকশন রেটকে কন্ট্রোল করার জন্য এই ফ্যাক্টরগুলো ইউজ করি। আর একটা জিনিস এখানে, জায়গাটা একটু আমার আগে বললেই ভালো হতো, যাই হোক একবার বলে দিচ্ছি। দেখো, আমরা রিঅ্যাকশন রেট থেকে আমরা কি শিখলাম? যে রেট অফ রিঅ্যাকশন মানে আমরা, অর্থাৎ আর, এটা মানে দাঁড়ালো কি? এটা মানে দাঁড়ালো কি? কে ইন্টু কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস, তাই তো নাকি? আর এখানে কে মানে কি? কে মানে হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ দ্য রিঅ্যাকশন। কে হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ দ্য রিঅ্যাকশন। অর্থাৎ তাহলে আমি ডেফিনেটলি বলতে পারি
therefore rate constant of the reaction মানে কি rate of the reaction divided by the concentration of reactant এটা রেট কনস্ট্যান্ট মানে আমরা বলতে পারলাম কি রেট অফ দ্য রিয়াকশন বাই কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট। এইবার আমি ধরে নিলাম সাপোজ rate of the reaction equal to K into concentration of the reactants whole to the power n, তাহলে ডেফিনেটলি আমার এটাও দাঁড়াবে হোল টু দি পাওয়ার n। তাহলে তোমরা বলবে যে স্যার এখানে nটা কি, তাই তো তোমাদের এটা প্রশ্ন মনে হবে। তাহলে nটা আমি দিলাম কেন, nটা এখানে কি, ধরে নিলাম n be the overall order of the reaction। nটা তাহলে কি হলো, n be the overall order of the reaction যদি হয় তাহলে আমি রেট কনস্ট্যান্টের ইউনিটকে কিভাবে লিখব? আচ্ছা, রেট অফ দ্য রিয়াকশনের ইউনিট কি যেন ছিল, কে বলতে পারবে? ইউনিট কিভাবে? একদম মোল লিটার ইনভার্স। কি বললে বলো? হ্যাঁ, তাহলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার n। তাহলে আলটিমেটলি রেট কনস্ট্যান্টের ইউনিট দাঁড়াবে মোল লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 minus n second inverse. This is the unit of রেট কনস্ট্যান্ট। এটা হচ্ছে রেট কনস্ট্যান্টের ইউনিট। এইবার আরেকটা জিনিস দেখাচ্ছি, আরেকটা জিনিস আমি এখানে দেখাচ্ছি ইউনিট অফ রেট কনস্ট্যান্ট। তাহলে এবার এনটা বলেছিলাম, কি বললাম, এনটা কি বললাম, এন হচ্ছে ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। এন হচ্ছে তাহলে কি ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। যদি সাপোজ বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার সামগ্রিক ক্রম, বাংলা ভার্সন আছে কেউ? আমাকে বলবে তো আগে, তার ব্যাস তার আগে তো বলবে। এন হচ্ছে এখানে বিক্রিয়ার সামগ্রিক ক্রম। এন যদি 0 হয় অর্থাৎ 0 অর্ডার রিয়াকশন অর্থাৎ 0 ক্রমের বিক্রিয়া, তাহলে ওর বেলায় কত হবে, এনটাকে 0 করে দাও, তাহলে কত হলো আলটিমেট ওর রেট কনস্ট্যান্ট আসবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, তাই তো? এনটাকে 0 বসিয়ে দাও তাহলেই চলে আসবে। আবার ধরো এন যদি 1, এটা হলো ফার্স্ট অর্ডার রিয়াকশন
অর্থাৎ প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে দেখো n এর জায়গায় 1 বসাও, তাহলে 1 - 1 কেটে কুটে পুরো মোল লিটার ইনভার্স টার্মটাই উড়ে যাচ্ছে। আলটিমেট এর রেট কনস্ট্যান্ট দাঁড়াবে সেকেন্ড ইনভার্স। আবার যদি n হচ্ছে 2, অর্থাৎ সেকেন্ড অর্ডার রিয়াকশন হয়, তাহলে n এর জায়গায় 2 বসাও, -1 হয়ে যাচ্ছে, অর্থাৎ লিটার মোল ইনভার্স সেকেন্ড ইনভার্স। অর্থাৎ আমার রিয়াকশনের অর্ডার যতই হবে আমি সেটাকে এই n এর জায়গায় বসিয়ে দেবো, করলেই আমার জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, ফ্র্যাকশনাল অর্ডার, থার্ড অর্ডার, সমস্ত রকমের অর্ডারের রিয়াকশন রেট অ্যান্ড রেট কনস্ট্যান্টের ইউনিট আমি এইভাবে এই ধাঁচে ফেললেই পেয়ে যাব। এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা রিয়াকশন রেটটাকে ক্যালকুলেট করতে পারি, এইভাবে রিয়াকশন রেটের রেট কনস্ট্যান্টটাকে ক্যালকুলেট করতে পারি। এবার হাউ টু ডিফাইন রেট কনস্ট্যান্ট অফ দ্য রিয়াকশন, আমি কেমন করে রিয়াকশনের রেট কনস্ট্যান্টটাকে ডিফাইন করব। ধরো আর ইকুয়াল টু আমি দেখলাম কি কে ইন্টু কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট হোল টু দি পাওয়ার n। তাহলে খুব স্বাভাবিকভাবেই যদি আমার কনসেন্ট্রেশন অফ এ ইকুয়াল টু 1 হয়, দেন আর ইকুয়াল টু কে or rate of reaction equal to rate constant of the reaction। অর্থাৎ একক সক্রিয় ভর সম্পন্ন বিক্রিয়ক পদার্থের বিক্রিয়া হারকেই ওই বিক্রিয়াটির হার ধ্রুবক বা আপেক্ষিক হার, এটা যেমন বলেছিলাম আমরা একটা স্পেসিফিক রেটওয়েকে আবার আমরা বলতে পারি, অর্থাৎ সেই বিক্রিয়াটার আপেক্ষিক হার, এইটাকে আমরা ক্যালকুলেট করতে পারবো বা একে হার ধ্রুবকও আমরা বলতে পারি। অর্থাৎ একক সক্রিয় ভর সম্পন্ন, এটা বলাটা মোর কারেক্ট, কিন্তু অনেকের বইতে থাকে একক গাঢ়ত্ব সম্পন্ন না, একক সক্রিয় ভর সম্পন্ন বিক্রিয়ক পদার্থের বিক্রিয়া হারকে বলা হয় ওই বিক্রিয়াটির হার ধ্রুবক বা আপেক্ষিক বিক্রিয়া হার, স্পেসিফিক রিয়াকশন রেট। অর্থাৎ তাহলে হার ধ্রুবক কি জিনিস বোঝা গেল, হার ধ্রুবকের একক কি করে বার করা যায় বোঝা গেল, হার ধ্রুবক কাকে বলে বোঝা গেল। আর একটা জিনিস তোমাদের এটা টেক্সট বইতে থাকবে, বিক্রিয়া হার এবং হার ধ্রুবকের পার্থক্য। বিক্রিয়া হার, যদিও এই পার্থক্যটা এইচএসে দেয় না, এবং হার ধ্রুবকের পার্থক্য, এই পার্থক্যটা একটু দেখে নেবে, জাস্ট ডেফিনেশন, ইউনিট এগুলো বললেই বাস দুটো পার্থক্য বেরিয়ে গেল, ব্যাস। এই আচ্ছা, এবার এই ক্লাসটাতে টোটালটা আমি যা কিছু ডিসকাস করলাম থ্রু আউট দি ক্লাস, আমি পরের দিন আমরা অর্ডার কি জিনিস বলবো, অর্ডারের ডেফিনেশন, তার এক্সপেরিমেন্টাল ডেটা, অর্ডারের কি জিনিস বলবো পরের দিন আমরা ক্লাসে। অল ওভার যে ডিসকাশনটা করলাম এবার একটু তোমরা একটু দেখে নাও। ক্লাসটা দেখছি, ওরা একটু জাস্ট পড়াগুলো দেখছি, যা পড়ালাম। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা তুমি আমাকে এক্ষুনি বলো, আমাকে বলো, কোয়ারিজ থাকলে বলো। স্যার
গ্রাফটাতে যে y অ্যাক্সিসে ছিল ভেরিয়েশন ইন দ্য কনসেন্ট্রেশন, ওটার বাংলাটা কি? ওই তো গাঢ়ত্বের পরিবর্তন। ও কি মুশকিল রে বাবা, এই তো এদিকে নিয়ে নাও, গাঢ়ত্বের পরিবর্তন। আর এটা হচ্ছে সময়, মহাকাল, টাইম, গাঢ়ত্বের পরিবর্তন। আর কোয়ারিজ বলো। আর অন্য কারো কোনো কোয়ারিজ থাকলে বলো, 4:30 পর্যন্ত টাইম আছে কিন্তু। কারো কোয়ারিজ আছে বলো, তাহলে বলো, নির্দ্বিধায় বলতে পারো, ভয়ের কিছু নেই। কারো কোয়ারিজ থাকলে বলো, নাহলে ক্লোজ করে দিচ্ছি ক্লাস, স্টপ করে দিচ্ছি ক্লাস। না স্যার নেই। কোয়ারিজ নেই, তাহলে আমি স্টপ করলাম তাহলে ক্লাসটা। স্টপ করলাম ক্লাসটা তাহলে। ওকে, থ্যাংক ইউ। আর একটা রয়েছে 11 বোধহয়, 4:35। আচ্ছা, ওটা কিন্তু আমি 1 ঘন্টায় ক্লোজ করব, বলে দিয়েছি। হ্যাঁ বলে দিয়েছে, কালকেই বলে দিয়েছে। কোথায়? না, ব্যাপার হচ্ছে দাদা একটা জিনিস,